হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশান করছো, তাদের জন্য ডেডিকেটলি এই ক্লাসটা হচ্ছে। প্রতিদিন আমরা সন্ধ্যা 6টায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করি। আজকে আমরা কম্পালসারি বাংলা ল্যাঙ্গুয়েজটা নিয়ে আলোচনা করব। গতকাল আমি ইংলিশের কম্পালসারি ইংলিশ পেপারটা নিয়ে আলোচনা করেছিলাম। এই সেটটা আলোচনা করছি টিআরই 1.0 এ আসা প্রশ্নপত্র নিয়ে। টিআরই 1.0 এ মোট 3টে সেট হয়েছিল, এটা 1 নম্বর সেট। এই সেটের সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দেবো, অর্থাৎ কম্পালসারি প্লাস জিকেজিএস পার্ট। জিকেজিএস পার্টটাও সম্পূর্ণরূপে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো বেশি দেরি না করে আজকের মূল পর্বে যাওয়া যাক। তার সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এই সংক্রান্ত ভিডিওসগুলো পাওয়ার জন্য। তার সাথে আমরা জানি বিহারের শিক্ষক নিয়োগের পাশাপাশি ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ যে টেটের ফর্ম ফিল আপ চলছে। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই করে দাও। আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত এর ফর্ম ফিল আপ ডেট রয়েছে। বিস্তারিত জানতে গেলে আমার চ্যানেলে তুমি ভিডিও পেয়ে যাবে যে টেট সম্বন্ধে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ তথ্যগুলো জেনে নাও। এর আগের দিনেই আমি আলোচনা করেছিলাম যে টিআরই 1.0 এ যে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ আছে, সেই কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারটা 100 নাম্বারের পেপার ছিল, এবং এই 100 নাম্বারের মধ্যে 25 নাম্বার ছিল ইংরাজি এবং 75 নাম্বার রয়েছে বাংলা, হিন্দি, উর্দু এই সাবজেক্টগুলোতে। অর্থাৎ আমরা এখানে 75টা বাংলার কোশ্চেন আলোচনা করব। তাই ভিডিওটা অনেকটাই লং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। চলো প্রথমে দেখো অনুচ্ছেদ 1। অনুচ্ছেদ 1 বলা হয়েছে কারণ এখানে অনেকগুলো অনুচ্ছেদ দেওয়া হয়েছে, 3 থেকে 4খানা অনুচ্ছেদ দেওয়া রয়েছে। তোমাদের এই অনুচ্ছেদটা ভালো করে পড়ে নিতে হবে। তারপর 26 থেকে 50 পর্যন্ত অনুচ্ছেদ থেকে কোশ্চেন রয়েছে, মানে বুঝতে পারছো 25খানা কোশ্চেন তোমরা শুধুমাত্র অনুচ্ছেদ থেকেই পাবে। অর্থাৎ এই রকম প্যারা থেকে তোমরা পেয়ে যাচ্ছ। প্রথম অনুচ্ছেদে কি বলা রয়েছে দেখো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প থেকে দেয়া হয়েছে। দেখো এখানে বলা রয়েছে, আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলি হয়েছে প্রবল। ছেলেবেলা থেকে চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। ওদিকের কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে রয়েছে, ওর সমস্ত মনটা ভিজে হাওয়ায় যেন শ্রাবণের অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের ওপরে ছেলেবেলার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। দেখো মাঘের শেষে আমের বল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে, যা কিছু গল্প শুনেছে সব নিয়ে তোড়জোড় করে দেয়। অতি পুরানো বটের কঠোরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরানো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। এই ছিল গল্পটা। তাহলে দেখো প্রথম অনুচ্ছেদের প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে কি বলা রয়েছে দেখো, ছেলেবেলা থেকেই বলাইয়ের অভ্যাস হলো কি, দাপিয়ে বেড়ানো, চুপচাপ বসে বসে চেয়ে দেখা, নড়ে চড়ে বেড়ানো নয়। এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পূর্ব দিকের আকাশে স্তরে স্তরে স্তম্ভিত হয়ে রয়েছে। পূর্ব দিকের আকাশে স্তরে স্তরে কি স্তম্ভিত হয়েছিল? কালো মেঘ, সাদা, হালকা সাদা মেঘ, গেরুয়া রঙের মেঘ। এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কালো মেঘ। যদি তোমরা অনুচ্ছেদটা দেখো তাহলে দেখতে পাবে স্তরে স্তরে পূর্ব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে সঞ্চিত হয়ে রয়েছে। আর প্রথম প্রশ্নটা যেটা ছিল দেখো, ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। এটা প্রথম প্রশ্নের অ্যান্সার ছিল। এবং 28 নম্বর প্রশ্ন, অর্থাৎ
এই অনুচ্ছেদের তৃতীয় প্রশ্ন, অতি পুরানো বটের কঠোরে বাসা বেঁধে আছে। বটের কঠোরে কারা বাসা বেঁধেছিল? ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে শেষ প্যারাগ্রাফের শেষ লাইনে দেয়া ছিল বটের কঠোরে বাসা বেঁধে আছে একজোড়া অতি পুরানো পাখি ব্যঙ্গমা ব্যঙ্গমী। এবার দেখো 29 নম্বর প্রশ্নটা একটা মজার প্রশ্ন দেয়া রয়েছে এবং বোধমূলক প্রশ্ন বলতে পারো। ব্যঙ্গমা ব্যঙ্গমী একজোড়া অতি পুরানো পাখি। ব্যঙ্গমা ব্যঙ্গমীকে একজোড়া অতি পুরাতন পাখি বলা হয়েছে কেন? পাখি দুটির বয়স খুব বেশি, দুটো পাখি রূপকথার পাখি, পাখি দুটো পুরানো বাসায় থাকে, উপরোক্ত একের অধিক, নাকি কোনোটাই নয়? এখানে আমার মনে হয় পাখি দুটোর বয়স খুব বেশি, তাই এদের পুরানো পাখি বলা হয়েছে। আমার মতে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমরা জানিও এই প্রশ্নের অ্যান্সার অ্যাকচুয়ালি কোনটা হবে, এ নাকি ডি। নেক্সট দেখো এখানে বলা রয়েছে 30 নম্বর প্রশ্নটা, বলাইয়ের প্রকৃতিতে প্রবল হয়ে উঠেছে। বলাইয়ের প্রকৃতিতে কি প্রবল হয়ে উঠেছে? আকাশের বিশালতা, সমুদ্রের সুর, গাছপালার মূল সুর, উপরোক্ত একের অধিক, কোনোটাই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং দেখো অনুচ্ছেদ 2 আর একটা অনুচ্ছেদ দিয়েছে, অর্থাৎ আর একটা গল্প দিয়েছে। এই গল্পটাও আমাদের পড়তে হবে এবং সেই অনুসারে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। দেখো প্রথম অনুচ্ছেদটাতে কি বলা রয়েছে একবার পড়ে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা এই কোশ্চেনটা আমি আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। দেখো, কুণ্ঠিত হইয়া যেই জিজ্ঞাসা করিলাম কি জাতের মরা তুমি ছোঁবে, ইন্দ্র সরিয়া আসিয়া এক হাত তাহার ঘাড়ের তলায়, অন্য হাত হাঁটুর নিচে দিয়া একটা শুষ্ক তৃণখণ্ডের মতো স্বচ্ছন্দে তুলিয়া লইয়া কহিল, নইলে বেচারাকে শিয়ালে ছেঁড়াছিঁড়ি করে খাবে। আহা, মুখে এখনো এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে যে, বলিয়া নৌকায় সে তক্তাখানির ওপর ইতিপূর্বে আমি শুইয়া পড়িয়াছিলাম তাহার ওপর শোয়াইয়া নৌকা ঠেলাইয়া দিয়া নিজেও চড়িয়া বসিল। কহিল, মরার কি জাত থাকে? তর্ক করিলাম, কেন থাকবে না? ইন্দ্র কহিল, আরে এ যে মরার আবার জাত কি? এ যেমন আমাদের ডিঙিটা, এর কি কোনো জাত আছে? আম গাছ জাম গাছ যে কাঠেরই তৈরি হোক, এখানে ডিঙি ছাড়া আর কেউ বলবে না। আম গাছ জাম গাছ, বুঝলি না? এও তেমন। এবার দেখো প্রথম প্রশ্নটা, 31 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, ইন্দ্রনাথ বলেছিল, আহা, মুখের এখনো কি শুকনো হয়নি? মুখের এখনো ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে যে, মুখের এখনো ওষুধের গন্ধ ছিল, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 32 নম্বর প্রশ্নটা দেখো, এখানে দেখতেই পাচ্ছ অনুচ্ছেদ থেকে বেশিরভাগই প্রশ্ন দিয়েছে এবং খুব সহজ, এবং শেষের দিকে আমরা যদি 50-এর ওপর কোশ্চেনগুলো দেখি তখন কিন্তু আমরা গ্রামাটিক্যাল অর্থাৎ ব্যাকরণগত প্রশ্নগুলো পাবো। তাই শেষ পর্যন্ত দেখো, ব্যাকরণের প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করে দেবো এই ভিডিওতেই। মরার আবার জাত কি এ কথা কে বলেছিল? মরার আবার জাত কি এ কথাটা কে বলেছিল? শ্রীকান্ত, ইন্দ্র, যতীনদা, ওপরের মধ্যে একের বেশি, নাকি কেউই নয়? এক্ষেত্রে সেটা যদি তোমরা আরেকবার দেখো তাহলে দেখতে পাবে, দেখো এখানে কথাটি কে বলেছিল? এখানে কথাটি বলেছিল ইন্দ্র। ইন্দ্র কহিল মরার আবার জাত কি, মানে মরার আবার জাত আছে, এটা কে বলেছে? ইন্দ্র। তাহলে ইন্দ্র বলতে এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ইন্দ্রনাথ। নেক্সট দেখো, তৃণখণ্ড শব্দের অর্থ কি? তৃণখণ্ড শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি, ঘাসের টুকরো। কুণ্ঠিত বলতে কি বোঝানো হয়েছে বলো তোমরা, কি হবে? দ্বিধাগ্রস্ত, সংশয়গ্রস্ত, বিপদগ্রস্ত। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? কুণ্ঠিত হয় কোনো কিছু বলা, মানে দ্বিধাগ্রস্ত হয় কিছু বলা, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা ব্যাকরণগত একটা প্রশ্ন, ডিঙি শব্দটি কি ধরনের শব্দ? অপশন এ দেশি শব্দ, অপশন বি ফার্সি শব্দ, অপশন সি আরবি শব্দ। ওপরে একের মধ্যে অধিক, নাকি কোনোটাই নয়? এক্ষেত্রে ডিঙি হয়ে যাবে। ডিঙি, চেটা, ঢেকি এগুলো সবই হচ্ছে দেশি শব্দ। ঝাঁটা এগুলো দেশি শব্দ। নেক্সট দেখো, আর একটা অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদটা আগের তুলনায় একটু বড়, তোমাদের একটু স্টাডি করে নিতে হবে, তাই আমি একবার পড়িয়ে দিচ্ছি। দেখো, বস্তুত ফল লাভের আয়োজনে দুটো ভাগ আছে, একটা ভাগ আকাশে, একটা ভাগ মাটিতে। একদিকে মেঘের আয়োজন আর একদিকে চাষের। আমাদের নবশিক্ষায় বৃহৎ পৃথিবীর সঙ্গে নতুন সংস্পর্শে চিত্তাকাশের বায়ুকণে ভাবের মেঘ ঘনিয়ে এসেছে।
এর ওপরের হাওয়া এর ওপরের হাওয়ায় আমাদের উচ্চ আকাঙ্ক্ষা এবং কল্যাণ সাধনের একটা রসগর্ভ শক্তি জমে উঠেছে। আমাদের বিশেষ করে দেখতে হবে শিক্ষার মধ্যে এই উচ্চভাবের বেগ সঞ্চার যাতে হয়। আমাদের দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষা বিষয় শিক্ষা, আমরা নোট নিয়েছি, মুখস্থ করেছি, পাস করেছি। বসন্তের দক্ষিণের হাওয়ার মতো আমাদের শিক্ষা মনুষ্যত্বের কুঞ্জে কুঞ্জে নতুন পাতা ধরিয়া ফুল ফোটাইয়া তুলছে না। আমাদের শিক্ষার মধ্যে কেবল যে বস্তু পরিচয় এবং কর্মসাধনের যোগ নাই তা নয়, এর মধ্যে সঙ্গীত নেই, চিত্ত নেই, শিল্প নেই, আত্মপ্রকাশের আনন্দময় উপায় উপকরণ নেই। এ যে কত বড় দৈন্য তার বোধশক্তি পর্যন্ত আমাদের লুপ্ত হয়ে গেছে। উপবাস করে ক্ষুধাটাকে পর্যন্ত আমরা হজম করে ফেলেছি। এই জন্য শিক্ষা সাধনা হলে আমাদের প্রকৃতির মধ্যে একটা পরিণতির শক্তি প্রাচুর্য জন্মে না। এই জন্যই আমাদের ইচ্ছা শক্তির মধ্যে দৈন্য থেকে যায়। কোনো রকম বড় ইচ্ছা করার তেজ থাকে না। জীবনের কোনো সাধনা গ্রহণ করার আনন্দ চিত্তের মধ্যে জন্মায় না। আমাদের তপস্যা, দারোগাগিরি, ডেপুটেশন লঙ্ঘন করে অগ্রসর হতে অক্ষম হয়ে পড়ে। মনে আছে একদা এক স্বদেশী কথা সভায় এক পণ্ডিত বলেছিলেন যে ভারতবর্ষের উত্তরে হিমগিরি, মাঝখানে বিন্ধ্যগিরি, দুই পাশে দুটি ঘটগিরি। এদের থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিধাতা ভারতবাসীকে সমুদ্রযাত্রা করতে নিষেধ করে গেছেন। বিধাতা যে ভারতবাসীর প্রতি কত বাম তা এই সমস্ত নতুন নতুন কেরানিগিরি, ডেপুটেশনগিরি প্রমাণ করছে। এই গিরি উত্তীর্ণ হয়ে কল্যাণের সমুদ্রযাত্রায় আমাদের পদে পদে নিষেধ করে আসছে। আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা কেবল তথ্য দেবে না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। নেক্সট কোশ্চেনটা দেখো, অনুচ্ছেদ অনুযায়ী উপবাস করে আমরা হজম করে ফেলেছি। কি হজম করে ফেলেছি? ক্ষুধা। অপশন বি। কারণ দেখো এখানে লেখাই রয়েছে আমরা উপবাস করে আমাদের ক্ষুধাকে হজম করে ফেলেছি। কোন জায়গায় লেখা রয়েছে? দেখো এই অংশটাতে লেখা রয়েছে উপবাস করে আমরা ক্ষুধাটাকে পর্যন্ত হজম করে ফেলেছি। তাহলে এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অনুচ্ছেদ অনুযায়ী তপস্যা কাকে লঙ্ঘন করে অগ্রসর হতে অক্ষম হয়? এবার দেখো তপস্যা কাকে লঙ্ঘন করে অগ্রসর হতে ব্যর্থ হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের তপস্যা ডেপুটেশনগিরিকে লঙ্ঘন করে অগ্রসর হতে অক্ষম হয়ে পড়ে। তাহলে কাদেরকে? দাদাগিরি এবং ডেপুটেশনগিরি। তাহলে অপশন কি হয়ে যাবে? দাদাগিরিও হবে, ডেপুটেশনগিরিও হবে। দারোগাগিরি আর ডেপুটেশনগিরি, দারোগাগিরি এবং ডেপুটেশনগিরি। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা কি বলা রয়েছে? অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষা কি? আধুনিক শিক্ষা, ধর্ম শিক্ষা, বিষয় শিক্ষা। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষাটা হচ্ছে বিষয় শিক্ষা। আমরা কেবলমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করছি, তার ফলেই এটা আমাদের যথাযথ কাজে আসছে না। কোথায় লেখা রয়েছে দেখো, প্যারাটা যদি আমরা লক্ষ্য করি, এই অনুচ্ছেদটা যদি তোমরা আরো একবার লক্ষ্য করো দেখবে মধ্যবর্তী অংশে আমাদের দেশের বিদ্যালয় শিক্ষা বিষয় শিক্ষা। কি শিক্ষা? বিষয় শিক্ষা। দেখো অনুচ্ছেদ নম্বর 4 আরো একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সহজ সহজ গল্পগুলোকে তোমাদের একবার হলো পরীক্ষা হলে পড়ে। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটা ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার পশিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। তাহলে এখানে নদীটির নাম কি? নদীটির নাম মনে রাখবে তন্নি নদী। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক রয়েছে। দুই ধারের লোকালয়, তরুচ্ছায়া, উচ্চতর নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্বতস্বিনী আত্মবিস্মৃতি এবং দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চালিয়ে আছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরে। কার ঘর নদীর একেবারে ওপরে বা নদীর ধারে? সেটা হচ্ছে বাণীকণ্ঠের ঘর। তাহার বাখারি বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল, কলার বাগান, এমনকি নৌকাবাহী মাত্রের দৃষ্টি আকর্ষণ করে। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়েছে কিনা জানি না, কিন্তু কাজকর্ম যখনই অবসর পায় তখনই সে নদী তীরে আসে। এখানে একটা বোবা মেয়ের কথা বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্নটা, বাণীকণ্ঠের বাড়ি কোথায়? বাণীকণ্ঠের বাড়ি বাংলাদেশের চণ্ডীপুরে, নদীর ওপরে না আটচালার ওপরে?
গ্রামের নাম ছিল দেখো চণ্ডীপুর, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, চণ্ডীপুর তো হবেই, তার সাথে নদীর ওপরে ছিল, নদীর একেবারে ওপরে, তাহলে নদীর ওপরে তো হবেই, এবং গ্রামের বাংলাদেশের চণ্ডীপুরেও হবে, তাহলে অপশান ডি আমাদের বেছে নিতে হবে। 42 নম্বর প্রশ্নটা দেখো, বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরে। নদীর একেবারে ওপরে কথার অর্থ কি, নদীর জলের ওপরে, নদীর জলের মধ্যে, নদীর পাড়ের ওপরে, তাহলে এক্ষেত্রে অপশান সি নদীর পাড়ের ওপরে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 43 নম্বর প্রশ্নটা দেখো, চণ্ডীপুর গ্রামের নদীটির স্বভাব। চণ্ডীপুর গ্রামের নদীটির স্বভাব কেমন, ভয়ঙ্কর, বন্যাপ্রবণ, কল্যাণময়ী। এখানে সঠিক অ্যান্সার অপশান সি কল্যাণময়ী। তাহার বাখারি বেড়া, বাখারি কথার অর্থ কি, বাখারি মানে বাঁশকে ছুলে যে অংশটা বার করা হয়, তাহলে এক্ষেত্রে অপশান সি বাঁশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। গারস্থ জীবনে বাণীকণ্ঠ, গারস্থ জীবনে বাণীকণ্ঠ কেমন ছিল, সচ্ছল ছিল, হতদরিদ্র ছিল, উচ্চধ্বনি ছিল। এক্ষেত্রে সঠিক কি হয়ে যাবে সঠিক অ্যান্সার, দেখো এখানে দেয়া ছিল এই গারস্থ সচ্ছলতার মধ্যে, সচ্ছলতা তার মানে তার বাড়িটা কেমন ছিল, তার গৃহস্থটা অবশ্যই সচ্ছল ছিল, গারস্থ জীবনটা কেমন ছিল, সচ্ছল। এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর একটা দেখো অনুচ্ছেদ 5 দিয়েছে, 5 নম্বর অনুচ্ছেদটা আমাদের পড়তে হবে, 5 নম্বর অনুচ্ছেদটাই হচ্ছে লাস্ট অনুচ্ছেদ, তারপর আমরা ব্যাকরণগত প্রশ্নগুলো আমরা পাবো। দেখো, বৈকালের দিকটা হঠাৎ চারিদিকে অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠল, অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবু ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়, বাঁশগুলো পাঁচিলের ওপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়িতে, বাড়ি যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল, মানে বাঁশগুলো একদিক থেকে ঝড়ে আর একদিকে হেলে গেছে, তার ফলে আলোটা প্রকাশ পাচ্ছে। ধুলো, বাঁশ পাতা, কাঁঠাল পাতা, খড় চারিধারে হইতে উড়িয়া তাদের উঠান ভরিয়া ফেলিল। দুর্গা বাটির বাইরে হইতে আম কুড়াইবার জন্য দৌড়াইল, এবং অপুও দিদির পিছু পিছু ছুটিল। এটা পথের পাঁচালীর একটা অংশ তুলে দেওয়া হয়েছে। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগিরি ছোট, তুই বরণ সিঁদুর কৌটার তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়, দৌড়ো দৌড়ো। ধুলোয় চারিদিকে ভরিয়া গিয়াছে, বড় বড় গাছের ডাল ঝড়ে বাঁকিয়া গাছের গাছগুলোকে ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে, গাছে গাছে শোঁ শোঁ বোঁ বোঁ শব্দ বাতাসে বইতেছে, এবং বাগানের শুকনো ডাল কুটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে, শুকনো বাঁশপাতা ছুঁচালো আগাটা উঁচুর দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। কুকসীমা গাছের শুয়োরের মতো পাকওয়ালা সাদা সাদা ফুল কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে, বাতাসের শব্দে কান পাতা যায় না। এই ছিল অনুচ্ছেদটা। এবার দেখো মেন প্রশ্নগুলোতে যাই। কালবৈশাখীর ঝড়ে অপুদের উঠানের অবস্থান কেমন ছিল, পরিষ্কার হয়ে গেছিল, আবর্জনায় ভরে গিয়েছিল, জল কাদা একাকার হয়ে গেছিল। এক্ষেত্রে কি হয়ে যাবে, বিভিন্ন আবর্জনায় ভরে গিয়েছিল, অপশন বি। নেক্সট কোশ্চেনটা দেখো 47 নম্বর প্রশ্নটা, কালবৈশাখীর ঝড়ে অপু দুর্গার প্রতিক্রিয়া কেমন হলো, ভয়ে ঘরের কোণে লুকিয়ে গেছিল, না উঠানে নেমে নাচানাচি শুরু করেছিল, না ছুটে আম কুড়াতে বেরিয়ে পড়েছিল। আমরা জানি আম কুড়াতে গিয়েছিল, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 48 নম্বর, সোনামুখী তলা আর সিঁদুর কৌটা তলা কি, আম বাগান মানে আম গাছ তলা। এক্ষেত্রে অপশন ই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বাঁশের পাতার আকার কেমন ছিল, গোলাকার না সরু ছুঁচালো আগাযুক্ত, আর খড়ের মতো সরু। আমরা জানি সরু ছুঁচালো আগাযুক্ত, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং 50 নম্বর প্রশ্নটা দেখো, অনুচ্ছেদ থেকে শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, ঝড়ের মধ্যে কোন ফুল উড়ে আসার কথা বলা হয়েছে, আম ফুল, কাঁঠাল ফুল, না কুকসীমা গাছের ফুলের কথা বলা হয়েছিল, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর আসছে আমরা ব্যাকরণগত প্রশ্ন, অর্থাৎ 51 থেকে আমরা ব্যাকরণ প্রশ্ন পাবো। ব্যাকরণগত যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব। চলো দেখে নাও প্রথম প্রশ্নটা কি বলা রয়েছে। এরপর আসছে আমরা ব্যাকরণগত প্রশ্ন, অর্থাৎ 51 থেকে আমরা ব্যাকরণ প্রশ্ন পাবো। ব্যাকরণগত যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব। চলো দেখে নাও প্রথম প্রশ্নটা কি বলা রয়েছে। সারাংশ বলতে মূল উদ্ধৃত অংশের তুলনায় আমরা কত আয়তন হবে, 1/3 বা তার সামান্য কম, 2/3 বা তার সামান্য বেশি, না উদ্ধৃত অংশের অর্ধেক। আমরা
প্রত্যেকেই জানি সারাংশ বলতে কি, সারাংশ বলতে কোনো একটা গল্পের সার বস্তুটা লিখতে হবে। সার বস্তুটা কতটা লিখতে হয়, 1/3 বা তার সামান্য কম, এটাকেই আমরা সারাংশ বলে জানি। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 52 নম্বর প্রশ্নটা দেখো, প্রতিবেদন। প্রতিবেদন রচনার ক্ষেত্রে আমরা ঘটনা, স্থান, কাল কখন লিখি? আমরা যে কোনো প্রতিবেদন লেখার ক্ষেত্রে ঘটনা, স্থান, কাল আমরা সবার প্রথমে লিখি, তারপর আমরা সেটাকে প্রতিবেদনটা আমরা শুরু করি। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, প্রতিবেদন রচনার প্রথমে থাকে স্থান, কাল, ঘটনা, মানে স্থান, কাল, তারিখ, না মাঝে থাকে না শেষে থাকে? এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কি, মানে কোনো গল্প আমরা পড়লাম, পড়ে বা কোনো কবিতা পড়লাম, পড়ে সেই কবিতার মানেটা কি বলতেছে সেইটা আমি নিজের ভাষায় লিখছি, সেটাকেই বলে ভাব সম্প্রসারণ। অর্থাৎ এখানে ভাবের অনুবাদ করা, না ভাবের সংক্ষিপ্তকরণ করা, না ভাবের বিস্তৃতি করা, বলো কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আমরা যে মূল ভাবটা বলা হয়েছে সেই ভাবটাকে আমরা বিস্তৃতি করে লিখছি, তাকেই বলে ভাব সম্প্রসারণ। তাহলে অপশন সি হয়েছে। বিপরীত শব্দগুলো শুদ্ধ তালিকা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে তিনটে দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা শুদ্ধ, মানে সবগুলোই শুদ্ধ নির্ণয় করতে হবে। গৃহী সন্ন্যাসী, গৃহী কি সন্ন্যাসী হবে? না। আবার খাঁটি ভেজাল, খাঁটি তো ভেজাল এটা হবে, গৃহীত বর্জিত এটা হবে, মানে প্রথমটা হচ্ছে না, শেষ দুটো হচ্ছে, তাহলে এটাকে আমরা বাঁচতে পারি না পুরোটা শুদ্ধ হিসাবে। একই রকম ভাবে গৃহী নির্গৃহী এটা ঠিক আছে, খাঁটি চড়াই এটা ভুল আছে, গৃহীত অগৃহীত এটাও ভুল আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকেও আমরা নেব না। এবার দেখো গৃহী তাপস এটা তো ভুল, খাঁটি পবিত্র এটাও ভুল, গৃহীত অনুগৃহীত এটাও ভুল, তাহলে আমরা কোনোটাই শুদ্ধ পেলাম না। শুদ্ধ তালিকা কোনোটা পেয়েছি কি? পাইনি। তাহলে আমরা কোনটাকে বেছে নেব? আমরা নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ ওপরের কোনোটাই নয়, ই হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 55 নম্বর প্রশ্নটা দেখো, অনুবাদের অপর নাম কি? অনুবাদ যেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট বলা হয়, ট্রান্সলেট, ট্রান্সলেট কথার অর্থই হচ্ছে বাংলায় অনুবাদ। অনুবাদ করা বা ট্রান্সলেট করা এর মানে কি? কোনো কিছু রূপান্তর করা, না ভাবান্তর করা, না ভাষান্তর করা, বলো তো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভাষান্তর করা। অনুবাদ করা মানে আমি কোনো কিছুকে অনুবাদ করছি, মানে বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করতে পারি, বা হিন্দি থেকে উর্দুতে অনুবাদ করতে পারি, বা ইংরেজি থেকে বাংলায় করছি, সেটাকেই বলে অনুবাদ। তাহলে এক্ষেত্রে ভাষার আমরা পরিবর্তন করছি, ভাষান্তর করছি। নেক্সট দেখো বিপরীত শব্দের তালিকা। আচ্ছা এটা তো হলো। এবার 56 নম্বর প্রশ্নটা দেখো, শুদ্ধ বানানটি চিহ্নিত করো। শুদ্ধ বানানটি চিহ্নিত করো, কোনটা শুদ্ধ বানান আছে বলো? দক্ষিণায়ন, দক্ষিণায়ন এবং দক্ষিণায়ন, এর মধ্যে কোন বানানটা সঠিক? দ কয়মদানাশয় হস্যই দন্তনায়িকা অন্তস্থ মধ্যাহ্ন, না মধ্যাহ্নায়িকা অন্তস্থ দন্তন্য? তাহলে এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট তারপর 57 নম্বর প্রশ্নটা দেখো, শুদ্ধ বাক্যটি মানে কোন বাক্যটা ঠিক? সমস্ত লোকেরা এসে হাজির, আসনগুলি কেবলমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। অপশন সি দেখো, চোখ থেকে অশ্রু ঝরে পড়লো, সমস্ত লোকেরা এসে হাজির, এই বাক্যটা কি ঠিক? এই বাক্যটা একদম ঠিক। আসনগুলি কেবলমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, এটাও বাক্যটা ঠিক আছে গঠনগত দিক থেকে। এবং চোখ থেকে অশ্রু ঝরে পড়লো, এটাও গঠনগত দিক থেকে ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্যই তার গঠনগত দিক থেকে সঠিক আছে। এক্ষেত্রে আমাদের অপশন ডি কে বেছে নিতে হবে, যেহেতু তিনটেই কারেক্ট। এরপর 58 নম্বর প্রশ্নটা দেখো, নিচের দিকে শুদ্ধ বানানটা চিহ্নিত করতে বলেছে, এর মধ্যে কোনটা শুদ্ধ বানান? বুদ্ধিজীবী, দুর্নীতি, ব্যবসায় এবং দুর্গা। দেখো প্রথমের অংশটা পুরোটাই আমরা ঠিক পাচ্ছি। দেখো দুর্গা বানানটা দয়ে দীর্ঘ গয়রে বাঁকা হয় না, দয়াসু গয়রে বাঁকা হয়, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এটাই কারেক্ট অ্যান্সার নিতে হচ্ছে। নেক্সট দেখো 59 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিত বাক্যটি নিত্য বা সাধারণ বর্তমানকাল নয়, মানে সাধারণ বর্তমানকাল নয় কোনটা? দেখো আমি রোজ সকালে খবরের কাগজ পড়ি, প্রতিদিনের কাজ বলা হচ্ছে, প্রতিদিনের কাজ মানে নিত্য বর্তমান, তার মানে এটা ঠিক আছে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও রেগুলারিটি কাজ, তার মানে এটাও নিত্য বর্তমান। তারা আমাদের বাড়িতে প্রায়শই আসতেন, দেখো আসতেন বলা রয়েছে, আসতেন মানে হচ্ছে অতীতকাল,
মানে এখন আসেনি, আগে আসতেন, তাহলে আগের কথা বলা হচ্ছে অতীতকাল। এখানে বর্তমান কাল নয় কোনটা, দেখো এই দুটোই বর্তমান কাল, এটা নয়, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার বেছে নিতে হবে অপশন সি কে। 60 নম্বর প্রশ্নটা, নিম্নলিখিত কোনটি পুরাঘটিত অতীত? পুরাঘটিত অতীত মানে যে সমস্ত কাজগুলো অতীতকালে হয়েছিল বা হতো সেইগুলোকেই বলা হচ্ছে পুরাঘটিত। যেমন আমরা একবার পুরী যেতে চাই, আমরা একবার পুরী যেতে চাই, মানে চাই মানে কি, এখানে এখনো যায়নি, যাবে, তার মানে এটা কি বলতে চাইছে, এটা ভবিষ্যৎকাল, তার মানে এটা হলো না। আচ্ছা, কাল নয় বলেছে, এখানে নয়টা খেয়াল করতে হবে। ওরা কাল আমাদের বাড়ি এসেছিল, এটা পুরাঘটিত। মেবার দিল্লির যুদ্ধে রানা প্রতাপ জিতেছিলেন, এটাও অতীত। দেখো এটা ভবিষ্যৎকাল, তার মানে আমাদের অ্যাকচুয়ালি অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 61 নম্বর প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, খুবই সহজ প্রশ্ন। ভদ্রলোক দরিদ্র ড্যাশ সৎ, ভদ্রলোক দরিদ্র কিন্তু সৎ, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 62 নম্বর প্রশ্নটা দেখো, সতীশ নাস্তিক ড্যাশ সে কথা বলল, মানে সতীশ নাস্তিক তাই সে কথা বলল, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নয়তো এবং এই দুটো তো হবে না। এটাও একটা শূন্যস্থান থেকে দিয়েছে, আমেরিকার জঙ্গি আক্রমণ হলো ড্যাশ যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে। এখানে দেখো এবং, হয়তো, তবু, কোন অপশনটা হবে? তবু তো একদমই হবে না, হয়তো এটাও হবে না, তাহলে দেখো এবংটা হতে পারে। কেমন? আমেরিকায় জঙ্গিরা আক্রমণ হলো এবং যুদ্ধের সম্ভাবনা দেখা দিল, তার মানে এখানে এবংটা বসছে, অপশন এ হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট 64 নম্বর প্রশ্নটা দেখো, 64 নম্বর প্রশ্নটা বাক্যটা যে দেওয়া রয়েছে সে বাক্যটা কি ধরনের বাক্য? যতদিন বাঁচি ততদিন শিখি, যতদিন বাঁচি ততদিন শিখি। দেখো দুটোর মধ্যে একটা কমা দেয়া রয়েছে, কমা দেয়া থাকলে কি বাক্য হয়? সবসময় যৌগিক বাক্য হয়। সরল বাক্য হয় একটাই ক্রিয়া থাকে, দেখো এখানে দুটো ক্রিয়া, বাঁচি আর শিখি। আর জটিল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া থাকে, কিন্তু যৌগিক বাক্যের ক্ষেত্রে দুটোই সমাপিকা ক্রিয়া থাকে। দেখো বাঁচি আর শিখি দুটোই সমাপিকা ক্রিয়া, এবং সেটা একটা অব্যয় দ্বারা অর্থাৎ কমা দ্বারা যুক্ত করা রয়েছে, অতএব এটা যৌগিক বাক্য। নেক্সট 65 নম্বর প্রশ্নটা দেখো, সঠিক বানানটি ব্যবহার করো। বলছে একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী ড্যাশ, পল্লী জননী, এখানে জননীর সঠিক বানান কি? জননীর সঠিক বানান এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 66 নম্বর প্রশ্নটা, সঠিক বানানটাই লিখতে বলা হয়েছে, আমারে ফিরিয়ে লহ আই বসুন্ধরে, তাহলে বসুন্ধরে বানানটা কি? ব দন্ত শাসু দন্তনয় ধয় রয়েকা, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো বসুন্ধরের তালবস্য হয় না, আর বসুন্ধরের দন্তস্বয় দীর্ঘও হয় না, তাই এই দুটো কাটা হলো। নেক্সট 67 নম্বর প্রশ্নটা দেখো, ভজন পূজন ড্যাশ আরাধনা সমস্ত থাক পড়ে, ভজন পূজন ড্যাশ, এখানে সঠিক বানানটা করতে বলা হয়েছে, মানে সাধন, সাধন বানানটা কি? সাধন বানান অপশন বি, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো 68 নম্বর প্রশ্ন, এটা ভুল বাক্যটি চিহ্নিত করতে বলা হয়েছে, আমাদের দেশে স্বাক্ষরের সংখ্যা অনেক বেড়েছে, এটা তপনবাবুর স্বাক্ষর কিনা সে বিষয়ে সন্দেহ আছে, সন্ধ্যায় সব পাখি নিড়ে ফেরে। দেখো সন্ধ্যায় সব পাখি নিড়ে ফেরে, এটা গঠনগত দিক থেকে সবটা ঠিক। আমাদের দেশে স্বাক্ষরের সংখ্যা অনেক বেড়েছে, এটাও ঠিক, কিন্তু এখানে দেখো এই প্রশ্নটা, এটা তপনবাবুর স্বাক্ষর কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আচ্ছা, এখানে দেখো এটাও ঠিক, তপনবাবুর স্বাক্ষর। এবার এখানে দেখো স্বাক্ষর বানানটা, এইখানে স্বাক্ষর বানানটা দেখো ভুল, তাই এই বাক্যটা ভুল রয়েছে, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, যেহেতু আমাদের ভুলটা চিহ্নিত করতে বলা হয়েছিল। দেখো এখানে স্বাক্ষর বানানটা ভুল ছিল। নেক্সট দেখো 67 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 69 নম্বর প্রশ্নটা দেখো, ভুল বাক্যটি চিহ্নিত করো, এখানেও ভুলটা চিহ্নিত করতে হবে। দেখো সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, তারপরে দেখো কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর যেন বীণার ঝংকার। এখানে তোমাদের খেয়াল করতে হবে গঠনগত এক ঠিক রয়েছে বাক্যগুলো, কিন্তু কোনো একটা বাক্যের কোনো একটা শব্দ বানান ভুল রয়েছে। দেখো ভবিষ্যতের আশা নেই, তাহলে ভবিষ্যতের আশা নেই, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর যেন বীণার ঝংকার, কিন্তু এখানে দেখো সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, তাহলে কোনটা ভুল?
এখানে দেখো, এখানে অপশন বি এ দেখো বিনার, আর বিনার ঝংকার, কোন বিনা মানে বাদ্যযন্ত্র, সেই বিনার বানানো হচ্ছে বয়সী মধ্যনায়িকা বিনা হয়। এখানে দেখো বয়সী দন্তনায়িকা বিনা দেয়া রয়েছে, অতএব অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। মানে আমাদের ভুলটা চিহ্নিত করতে বলা হয়েছিল, তাই অপশন বি এ ভুলটা ছিল। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্নটা দেখো, সঠিক বাক্যটি চিহ্নিত করো। মানে এর মধ্যে একটা বাক্য ভুল রয়েছে। তৃতীয় পাণ্ডব অর্জুনের স্বরের সন্ধান ছিল অব্যর্থ। তৃতীয় পাণ্ডব অর্জুনের স্বরের সন্ধান ছিল অব্যর্থ, আর তৃতীয় পাণ্ডব অর্জুনের স্বরের সন্ধান ছিল অব্যর্থ। এবার এখানে তিনটে স্বর লেখা রয়েছে, এবার এর মধ্যে কোন স্বরটা সঠিক বানান সেটা আমাদের চিহ্নিত করতে বলেছে, কারণ সঠিকটা আমাদের নির্ণয় করতে হবে। তৃতীয় পাণ্ডব অর্জুনের স্বরের সন্ধান ছিল অব্যর্থ, তাহলে এখানে স্বর বানান কি, এখানে দন্ত সবয়ে র, তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বাক্যের রেখাঙ্কিত অংশের সঠিক অর্থ নির্ণয় করো। রতনের নতুন গাড়ি দেখে প্রতিবেশীর চোখ টাটানো শুরু হলো। এবার চোখ টাটানো মানে কি, চোখ টাটানো মানে হচ্ছে হিংসা করা। দেখো কোনটা রয়েছে, ইঙ্গিত করা, হিংসা করা, শ্রদ্ধা করা। এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা প্রবাদ বাচ্য থেকে দিয়েছে, চোখ টাটানো তাহলে হিংসা করা। নেক্সট 72 নম্বর কোশ্চেনটা দেখো, রেখাঙ্কিত অংশের অর্থ নির্ণয় করতে বলা হচ্ছে। এইভাবে বসে থাকলে দিন চলবে। বসে থাকা মানে কি, এখানে উপবেশন অর্থে মানে মানে বসে থাকা অর্থে, শয়ন অর্থে, না নিষ্কর্মা অর্থে। বসে থাকলে দিন চলবে না, এখানে বসে থাকা অর্থে মানে কি নিষ্কর্মা, মানে কোনো কিছু কাজ না করাকে বসে থাকা বলা হয়েছে, তাই এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 73 নম্বর প্রশ্নটা দেখো, সঠিক অর্থ নির্ণয় করতে বলা আছে। অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট, এটাও একটা বাগধারা। অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট মানে কি, অনেকজন লোক জড়ো হলে সেখানে কিন্তু আসল কাজটা হয় না। তাহলে প্রয়োজনের অধিক মানুষ কাজের ক্ষতি হয়, বেশি মানুষ না হলে কাজ হয় না, অলস আসল কাজ হওয়া। তাহলে এক্ষেত্রে দেখো কোনটা সঠিক অ্যান্সার, অপশন এ, প্রয়োজনের অধিক মানুষ কাজের ক্ষতি করে। নেক্সট 74 নম্বর প্রশ্নটা দেখো, শুদ্ধ রূপটি বেছে নাও। দেখো কোনটা শুদ্ধ রূপ, নির্জলা গরুর দুধ, গরুর দুধ নির্জলা, না গরুর নির্জলা দুধ, কোনটা ঠিক হবে। গরুর দুধ নির্জলা মানে গরুর যে দুধটা সেই দুধটা হচ্ছে নির্জলা, এটা হবে অপশন বি, কারণ নির্জলা গরুর দুধ হয় না। আর আবার অপশন সিটাও ঠিক আসছে, গরুর নির্জলা দুধ মানে গরুর দুধটা নির্জলা। এখানে দুটো সঠিক অ্যান্সার আমার মতে মনে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে অপশন ডিটা কারেক্ট অ্যান্সার হতে পারে। তাও তোমরা এই প্রশ্নটা জানিও অ্যাকচুয়ালি কোন অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 75 নম্বর প্রশ্নটা দেখো, বাক্যের শ্রেণী নির্ণয় করো। মানে কোন ধরনের বাক্য, আহা কি দেখিলাম। দেখো তারপর একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নটাকে বলা হয় বিস্ময় চিহ্ন। এই বিস্ময় চিহ্ন মানে আবেগ সূচক চিহ্ন, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 76 নম্বর প্রশ্নটা দেখো, রাধিকা থেকে রায়, রাধিকা থেকে রায় কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে। দেখো রাধিকা থেকে রায় হয়েছে, এখানে ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে, না স্বরধ্বনি আগমন হয়েছে, না অপিনিহিতি হয়েছে। তাহলে অপিনিহিতি মানে কি, অপিনিহিতি মানে হচ্ছে যখন যে হস্যই বা হস্যৌকার থাকে সেটা যে স্থানে অবস্থান করে তার আগে উচ্চারিত হওয়ার যে ধর্ম সেটাকে বলে অপিনিহিতি। তাহলে এখানে সেরকম কিছু হয়নি, তাহলে এটা হবে না। স্বরের আগমন সেটাও হয়নি। দেখো এখানে কয়া আকাটা বাদ চলে গেছে, হ্যাঁ ধ আর কয়া আকাটা বাদ চলে যে র একা হর্ষই হয়েছে, অতএব ব্যঞ্জন ধ্বনি এখানে লোপ পেয়েছে, তাই আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নম্বর একই সাথে দেখো, বিষ্ণু থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে বিষ্ণু, এই বিষ্ণু শব্দটি কি প্রকৃতির, সিদ্ধ তৎসম, অর্ধ তৎসম, না তদ্ভব শব্দ। এবার এগুলো জানতে গেলে তোমাদের আগে বিষয়গত ভালোভাবে ধারণা থাকা দরকার। তৎসম মানে হচ্ছে যেটা সরাসরি সংস্কৃত থেকে আসে। এবার বিষ্ণু থেকে বিষ্ণু যখনই হয় এটা হচ্ছে অর্ধ তৎসমের উদাহরণ, মানে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আর তদ্ভব, তদ্ভব কথার অর্থ কি, তদ্ভব কথার অর্থ হচ্ছে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয় বাংলা রূপে গ্রাহ্য হয়েছে বা গ্রহণ হয়েছে, সেটাই হচ্ছে তদ্ভব শব্দ। দেখো এটাও ধ্বনি পরিবর্তনের একটা উদাহরণ দেওয়া রয়েছে, পি সাচ থেকে পি চাষ, এটা কি ধরনের পরিবর্তন, স্বরাগম, সমীভবন, না বর্ণ বিপর্যয়। এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সমীভবন।
যখন পাশাপাশি অবস্থিত দুটো ব্যঞ্জনধ্বনি একে অপরের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করে বা স্থান বিনিময় করে তখন তাকে সমীভবন বলা হয়। তারপরটা দেখো, কাঁথায় শীত ভাঙে। কাঁথিত শব্দটি কোন কারক? কাঁথায়, কাঁথার দ্বারা শীত ভাঙে, দ্বারা দিয়া বোঝাচ্ছে, তাহলে নিমিত্ত কারক হবে না করণ কারক হবে না উপাদান কারক হবে? এক্ষেত্রে দ্বারা দিয়া বোঝালে করণ কারক হয়, আর উপাদান কারক কারক তখনই হয় যখন থেকে হইতে বোঝায়, আর নিমিত্ত কারক কখন হয়? যখন কারো কিছু জন্য করা বোঝায়, জন্য বা দান বোঝায়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো ৮০ নম্বর প্রশ্নটা, নিরন্তর বৃষ্টি পড়ে। এখানে রেখাঙ্কিত পদটি কি? নিরন্তর, নিরন্তর বৃষ্টি পড়ে মানে ক্রমাগত যেটা হচ্ছে সেটা বৃষ্টি পড়াটা, এখানে বৃষ্টি পড়া অর্থাৎ ক্রিয়ার আমরা দোষগুণ বোঝাচ্ছি, সেক্ষেত্রে ক্রিয়া বিশেষণ না বিশেষের বিশেষণ না বিশেষণের বিশেষণ? এক্ষেত্রে ক্রিয়া বিশেষণ হবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চঞ্চল শব্দের স্ত্রীলিঙ্গ কি? চঞ্চলী, অচঞ্চল, চঞ্চলা। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? অপশন সি চঞ্চলা। চঞ্চল শব্দের স্ত্রীলিঙ্গ চঞ্চলা। নেক্সট দেখো, বলবতী। বলবতী শব্দটির পুংলিঙ্গ কি? বলবান, বলবৎ, বলশীল, বলশালী। তাহলে এক্ষেত্রে বলবান হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ৮৩ নম্বর প্রশ্নটা, ৮৩ নম্বর প্রশ্নটা দেখো, দেব ও অসুর, দেবাসুর, এটি কোন ধরনের সমাস? যখন কোন সমাসের মধ্যে ও দিয়ে বিভাজন করা থাকে, ও বা এবং মানে অব্যয় দ্বারা বিভাজন করা থাকে, তখন সেটাকে সবসময় দ্বন্দ্ব সমাস হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পদে কর্মকারকের বিভক্তি লোপ পেলে, যখন কোনো কারক দেয়া সমাস বলা হয়, কোনো সমাসে যখন কারকের সম্পর্ক থাকে তখন সবসময় জেনে রাখবে সেটা তৎপুরুষ সমাস, এবং সেটা যদি কর্মকারকের সম্পর্ক যুক্ত হয় তাহলে সেটা কর্ম তৎপুরুষ হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট ৮৫ নম্বরটা দেখো, নিচের কোনটি উপমান কর্মধারা সমাসের উদাহরণ? উপমান, উপমান মানে যে কোনো কিছুর সঙ্গে যখন তুলনা করা হয়। সগরূপ সাগর, সিংহ চিহ্নিত আসন, ফুলের মতো বাবু, ফুলবাবু। তাহলে সগরূপ সাগর শোকাসর, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, আর ফুলের মতো বাবু ফুলবাবু। দেখো এখানে সিংহ চিহ্নিত আসন সিংহাসন এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমাকে উপমান মানে তুলনা করতে বলা হয়েছে। শোক রূপ সাগর, এই রূপ থাকলে এটা হচ্ছে রূপক কর্মধারায়। তাহলে পরে রইল কোনটা? ফুলের মতো মানে কারো কিছুর সঙ্গে তুলনা করছে, তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আদি শব্দের বিপরীত শব্দ কি? অনাদি, অন্ত, অনন্ত। এক্ষেত্রে অনাদি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট ৮৭ নম্বর প্রশ্নটা, স্বর্গীয় শব্দের বিপরীত শব্দ কি? স্বর্গীয়, নারকীয়, নরক, পাতাল। বলো কোনটা হবে? এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, স্বর্গীয় আর নারকীয়। ৮৮ নম্বর প্রশ্নটা দেখো, জগৎ যুক্ত ইস, জগদীশ। জগদীশ বানানে দয়ে দীর্ঘই তালবস্য হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যুক্ত অবধি, তদবধি। তাহলে তদবধি কোনটা হবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ৯০ নম্বর প্রশ্নটা দেখো, প্রযুক্ত ছন্ন প্রচ্ছন্ন হবে। এক্ষেত্রে বানান কি হয়ে যাবে? পয়রা ফলা, চয়ে ছয়ে, দন্ত নয়। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন সি। নেক্সট দেখো ৯১ নম্বর প্রশ্নটা দেখো, এক কথায় প্রকাশ করো যা নিবারণ করা যায় না। অপশান এ অনিবারণীয়, অপশান বি অনির্বাণ, অপশান সি অনিবার্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান ই, যা নিবারণ করা যায় না তাকে অনিবারণীয় বলা হয়। ৯২ নম্বর প্রশ্নটা দেখো, পাখির কলরব। একে আমরা কি বলবো? কুহুতান, কুজন না কল্লোল? এক্ষেত্রে অপশান বি কুজন হয়ে যাবে সঠিক অ্যান্সার। ৯৩ নম্বর প্রশ্নটা দেখো, খোঁপায় বেঁধেছে হলুদ গাঁদার ফুল। খোঁপায় বেঁধেছে হলুদ গাঁদার ফুল। তাহলে এখানে হলুদ, হলুদটা কি ধরনের পদ? হলুদের রং বোঝানো হচ্ছে
কার রং বোঝানো হচ্ছে? দেখো গাঁদা ফুলের, গাঁদার রংটা হলুদ, তাহলে গাঁদাটা কি? গাঁদাটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্যের আমরা কি করছি? 10 গুণ বোঝানো হচ্ছে, অতএব বিশেষ্যের 10 গুণ বোঝানো হলে তাকে বিশেষণ বলা হয়। তাহলে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 94 নম্বর প্রশ্নটা দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এই খেয়েছে আর দেব এইটা কি ধরনের পদ? দেখো খাওয়া আর দেয়া সেটা কি ধরনের? অবশ্যই তোমাদের ক্রিয়াপদ হবে। এবার ক্রিয়া দেখো দুটো ভাগ দেওয়া রয়েছে, সমাপিকা অসমাপিকা ক্রিয়া। তাহলে বুলবুলিতে ধান খেয়েছে, খাওয়ার পর কি কোনো প্রশ্ন আছে? বা দেব এটাতে কোনো প্রশ্ন আছে না, তার মানে এখানে সমাপিকা ক্রিয়া। মানে সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। তাহলে এখানে আমাদের বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তাই আমাদের এটাকে সমাপিকা ক্রিয়া অ্যান্সার হবে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো রামমনে ফুল পারে, রামমনে ফুল ড্যাশ, শূন্যস্থানে বসাতে বলেছে ফুল কি হবে? পারে, পারে বানান কি? পয়াকা ডয় শূন্য রেখা। তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 96 নম্বর প্রশ্নটা দেখো, রক্ত শূন্য শব্দের সঠিক ব্যাস বাক্য কি? রক্ত শূন্য এর ব্যাস বাক্য করতে বলা হয়েছে। তাহলে রক্ত যখন শূন্য, না রক্ত দ্বারা শূন্য, না রক্তের শূন্যতা? তাহলে রক্তের শূন্যতাকে রক্ত শূন্য বলা হয়। তাহলে এক্ষেত্রে দেখো অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং 97 নম্বর প্রশ্নটা দেখো, সন্ধি বিচ্ছেদ বলা রয়েছে, শরৎযুক্ত ইন্দু, শরদিন্দু। তাহলে এখানে দেখো শরদিন্দু বানান একটাই রয়েছে, অপশান সি। নেক্সট 98 আর তিনটে কোশ্চেন রয়েছে দেখো, ধোঁয়াশা, ধোঁয়াশা কি জাতীয় শব্দ? ধোঁয়াশা মিশ্র শব্দ, জ্বর কলম শব্দ, না সংকর শব্দ? এখানে বলো ধোঁয়াশা, ধোঁয়াশা কি ধরনের শব্দ? এটা এক প্রকার মিশ্র শব্দ। তোমরা জানিও এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? আমার মনে হয় এটা মিশ্র শব্দ। নেক্সট দেখো 99 নম্বর প্রশ্ন, ঢং ঢং করে বাজলো ঘন্টা, ঢং ঢং কি জাতীয় শব্দ? ঢং ঢং কোনো কিছু আওয়াজ করছে, মানে অনুকার করছে। তাহলে এখানে অনুকার শব্দ হবে, না জ্বর শব্দ বা শব্দ দ্বৈত হবে, না ধন্যাত্মক? কোনো শব্দের মধ্যে যখন ছন্দ থাকে তখন সেটাকে আমরা ধন্যাত্মক শব্দ বলি। তাহলে এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর নেক্সট দেখো 100 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের সেটের শেষ প্রশ্ন, কাপড়খানি বেশ সুন্দর। এখানে খানি শব্দটি কোন বচন? কাপড়খানি এখানে একটাকেই বোঝানো হচ্ছে, একটা বোঝাতে আমাদের খানি ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে এক বচন হবে, অপশান বি। তা এই ছিল টিআরই 1.0 এ আসা বাংলার কম্পালসারি পেপারটি। সম্পূর্ণটা আলোচনা করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি এই পিডিএফটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।